স্টুডেন্টস, আগের দিন তোমাদের আমি পেজ 37 অবধি পড়িয়েছিলাম। আশা করি তোমরা সবাই অতটুকু ভিডিওটা দেখেছো, সব পার্টগুলো আর বুঝতে পারছো পড়াগুলো। আজকে আমি তারপর থেকে কন্টিনিউ করাচ্ছি। তো দেখো এবার কি বলেছে, পালা এজের সাথে সেনা এজের কম্প্যারিজন। তো বলেছে দেখো, দ্য ওয়ে দ্য পালাস হ্যাড স্ট্রাক রুটস ইন দ্য সোসাইটি অফ বেঙ্গল ফর ওভার 400 ইয়ার্স, দ্য সেনাস ফেল্ড টু ডু সো ইন আ লিটল ওভার 100 বছর। মানে 400 বছর ধরে বাংলার যে সমাজে পালাসদের যে ভূমিকা ছিল সেটা সেনাসরা 100 বছরের বেশি আর সেরমভাবে করতে পারেনি। যখন গোপালা রাজা হয়েছিল বেঙ্গলের, তখন হি হ্যাড দ্য পপুলেস বিহাইন্ড হিম, মানে তাকে লোকেরা ফলো করত। হাউএভার কিং বিজয় সেনা ডিড নট কাম টু পাওয়ার উইথ পাবলিক সাপোর্ট। কিন্তু এই যে কিং বিজয় সেনা পাওয়ারে আসেনি পাবলিক সাপোর্টের ছাড়া, মানে পাবলিকের থেকে সাপোর্ট না পেয়ে। সো পালা রুলার্স কুড মেক দেমসেলভস অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল। এই জন্য পালা এজের যে রুলাররা ছিল তারা নিজেদেরকে অ্যাকসেপ্টেবল করে নিতে পারলো। কাদের কাছে? না, লোকেদের কাছে। বাট দ্য সেনা কিংস ফেল্ড টু ডু সো, কিন্তু এরকমটা সেনারা করতে পারেনি। ইন দ্য ফিল্ড অফ এডুকেশনের ফিল্ডে, রিলিজিয়ান অ্যান্ড আর্ট, এই সমস্ত ফিল্ডে পালা এজ অনেক এগিয়ে ছিল সেনাদের থেকে। তাহলে এটা যদি কম্প্যারিজনটা লিখতে বলে তাহলে এটা লিখতে পারবে, এই প্যারাটাতে যেটা লেখা আছে এটা লিখতে হবে পালাস আর সেনাজের মধ্যে। এবার দেখো বলেছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এডি 7th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরি। তো দেখো বলেছে বিটুইন 7th সেঞ্চুরি এডি থেকে 12th সেঞ্চুরি এডি অবধি ইন্টারেস্টিং কালচারাল এক্সচেঞ্জ আর কনফ্লিক্ট দেখা গেছে। কালচারাল এক্সচেঞ্জ মানে এই যে ধরো আমরা যেরকম বাঙালিরা, আমরা যদি আজকে নর্থ ইন্ডিয়ানদের সাথে মিশি, পাঞ্জাবদের মতন, তো তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের মধ্যে আসবে, আবার আমাদেরটা তাদের মধ্যে যাবে। তো এটাকে বলা হয় কালচারাল এক্সচেঞ্জ। আর কনফ্লিক্ট মানে তো জানো, ঝামেলা। মেনি ইনস্ট্যান্সেস অফ ইন্ডিয়ান কালচারাল ট্র্যাডিশনস দেখা যাচ্ছে কোথায়? না, সাউথ ইস্ট এশিয়াতে দেখা যাচ্ছিল, টিবেট আর চায়নাতেও। ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য মাল্টি কালচারাল এক্সচেঞ্জটা হেল্প করেছিল টু ডেভেলপ আ ভ্যারিড ইন্ডিয়ান লাইফস্টাইল। মানে একটা ভ্যারিড মানে কি, চেঞ্জড ইন্ডিয়ানদের লাইফস্টাইল দেখা গেছিলো। বাট দ্যাট লাইফস্টাইলটা ফিক্স ছিল না, কনস্ট্যান্ট ছিল না, চেঞ্জ হতে থাকছিল উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময় যেতে যেতে। তাই জন্য আজকেও তোমরা পাবে ভ্যারাইটিস অফ লাইফস্টাইল বিভিন্ন পার্টে ইন্ডিয়ানে, তাই তো। আমরা একরকম, বিহারিরা একরকম, তারপর নর্থ ইস্টে যারা রয়েছে তাদের একরকম কালচার, মেঘালয় যেখানে আছে, আসাম, নর্থ ইন্ডিয়া যেরকম বললাম পাঞ্জাব, কাশ্মীরিদের আলাদা কালচার, ঠিক আছে, তারপর মধ্যপ্রদেশের আলাদা কালচার, এরকম আর কি, সাউথ ইন্ডিয়ানদের আলাদা কালচার। উইথ দ্য ইন্ট্রোডাকশন, তো বলেছে দেখো, হ্যাঁ, ইট ইজ আওয়ার ডিউটি টু মেনটেন সাচ ভ্যারাইটি বাই আন্ডারস্ট্যান্ডিং দেম। আমাদের উচিত এগুলো বুঝে ভ্যারাইটিগুলো বোঝা, মানে মেনটেন করে রাখার এই কালচারগুলো, বিভিন্ন রকমের কালচার যে আছে। যখন এই ইসলামিক কালচার ইন্ট্রোডিউস হয়েছিল তখন ইন্ডিয়ান স্কলারশিপটা অনেক গেইন্ড মাছ, মানে অনেক ইম্পর্টেন্স পেয়েছিল। মিংলিং মানে মিক্সচার, এই যে দুটো কালচারের একটা প্রভাব পড়েছিল সমাজ, কালচার আর রাজনৈতিক ব্যাপারের উপরে। গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে, চেঞ্জেস কেম ইন দ্য ইউজ অফ, চেঞ্জেস কোথায় দেখা গেল না, ল্যাঙ্গুয়েজে, ড্রেসে, ফুড, মিউজিক, আর্ট আর অ্যাডমিনিস্ট্রেটিভ আইডিয়াজ, এগুলোতে চেঞ্জ দেখা গেল। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে কমন একটা আন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে দেখা গেল। বোথ দ্য কালচার্স ইনফ্লুয়েন্সড ইচ আদার, একে অপরকে ইনফ্লুয়েন্স করলো মানে প্রভাব দিল। কাকে কাকে? না, এই যে ইন্ডিয়ান কালচারের সাথে কোন কালচার? ইসলামিক কালচারের। অ্যাট টাইমস দেয়ার ওয়াজ কনফ্লিক্ট, এক একটা সময় আবার ঝামেলাও হতে থাকলো। বাট গ্র্যাজুয়ালি আফটার লং অ্যাসোসিয়েশন, মানে অনেক অ্যাসোসিয়েশন মানে কানেকশান, দ্য টু স্ট্র্যান্ডস ইন্টারমিঙ্গেল, মানে মোটামুটি মিলমিশ হলো। আচ্ছা, এবার দেখো লিটারেচার অ্যান্ড সোসাইটি। রেসিপ্রোকাল রিলেশনশিপ কার কার মধ্যে?
ইন্ডিয়া আর ওয়ার্ল্ডের মধ্যে দেখানো হয়েছিল কার দ্বারা? না দীপঙ্কর শ্রীজনান আতিশের দ্বারা। বেঙ্গলি যে বুদ্ধিস্ট ছিল প্রিসেপ্টার আতিশ, জন্ম হয়েছিল বজ্রয়োগিনী ভিলেজ অফ বিক্রামণিপুর ইন বাঙ্গালা, যেটা পড়েছে বাঙ্গালা। অ্যাজ হি ডিড নট বিলিভ ইন ব্রাহ্মণিক্যাল হিন্দুইজম, উনি ব্রাহ্মণিক্যাল হিন্দুইজমে বিশ্বাসী ছিলেন না। হিজ রেসিডেন্স ইজ স্টিল কল্ড আ হোমস্টেড অফ আ স্কলার অ্যাথেইস্ট, মানে তার যে থাকার জায়গাটা এখনও বলা হয় যে এখানে একজন স্কলার থাকতো। স্কলার মানে যে পড়াশোনা করেছে অনেক, ঠিক আছে, যেমন যারা পিএইচডি করে তাদেরকে স্কলার বলা হয়। অ্যাথেইস্ট মানে যারা ঠাকুর মানে না, ঠিক আছে। যেহেতু উনি ব্রাহ্মণিক্যাল হিন্দুইজমে বিশ্বাস করতেন না, তাই এটা বলা হচ্ছিল। হি ওয়াজ ইনিশিয়েটেড বাই, মানে এই যে ওনাকে মানে মেন্টর টাইপের ছিল কে না আচার্য সিলকারশিত ইন দ্য ওদান্তপুরী মনাস্ট্রিতে। মনাস্ট্রি জানো, যেখানে বুদ্ধিস্টরা থাকে, কাজ করে, রিলিজিয়াস কাজ। অ্যান্ড দাস কেম টু বি নোন অ্যাজ দীপঙ্কর শ্রীজনান। হি ওয়াজ প্রবাবলি দ্য প্রিসেপ্টার, আর আচার্য ছিল বিক্রমশিলা, ওদান্তপুর আর সোমপুরী মনাস্ট্রির, ঠিক আছে। মানে মেন এই ছিল, এই সমস্ত যে মনাস্ট্রি ছিল তার। অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য কিং অফ টিবেট, টিবেটের রাজার রিকোয়েস্টে, যে কিনা ছিল নানপ্রাভা, ক্রসড দ্য হিমালয়াস ইন্টু টিবেট ইন এডি, ঠিক আছে, এডি 1040 টু স্প্রেড মাহায়ানা বুদ্ধিজম। মানে এই টিবেটের রাজা নানপ্রাভার রিকোয়েস্টে এই দীপঙ্কর শ্রীজনান হিমালয় ক্রস করে টিবেটে গেছিলো এডি 1040-তে, যাতে কিনা মাহায়ানা বুদ্ধিজম হিসেবে টিচ করতে পারে। তোমরা জানো একটা হচ্ছে হিনায়ানা বুদ্ধিজম হয় আর একটা মাহায়ানা বুদ্ধিজম হয়। ডিউ টু হিজ আর্নেস্ট এফার্ট, মানে পরিশ্রমের জন্য, এই যে দীপঙ্কর শ্রীজনানের পরিশ্রমের জন্য বুদ্ধিজম টিবেটেও পপুলার হলো। উনি অনেক সংস্কৃত বই ট্রান্সলেট করেছিল কোন ল্যাঙ্গুয়েজে? ভট ল্যাঙ্গুয়েজ, ওটা ওখানকার ল্যাঙ্গুয়েজ টিবেটের, ঠিক আছে। দো দ্য অরিজিনাল সংস্কৃত বুকস আর পাওয়া যাচ্ছিল না, যদিও দ্য টিবেটান ট্রান্সলেশনগুলো অ্যাক্সেসিবল, মানে দেখা যাচ্ছিলো, পড়া যাচ্ছিল। ইন টিবেট দীপঙ্কর শ্রীজনানকেই পুজো করা হতো অ্যাজ দ্য ইনকারনেশন অফ লর্ড বুদ্ধা, মানে লর্ড বুদ্ধারই যেন আরেক রূপ, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো কতটা ইম্পর্ট্যান্ট ছিলেন উনি। দ্য সাইট ওয়ার হিজ লাস্ট রাইটস ওয়ার পারফর্মড, সাইটস মানে যে সমস্ত লোকেশানে ওনার মানে মরে যাওয়ার পরে যে লাস্ট যে কাজগুলো করা হয়েছিল, সেটা হচ্ছে একটা পিলগ্রিমেজ সেন্টার, মানে ঘুরতে যাওয়ার জায়গা। সেটা কোথায়? না লাজার কাছে, যেটা কিনা টিবেটের ক্যাপিটাল। হি হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স, অনেক প্রভাব ছিল ওনার কিসের, কোন কোন জায়গার উপরে? বেঙ্গল আর বিহারের উপর। সো দ্য বুদ্ধিস্ট টিচার্স থট, তাই জন্য বুদ্ধিস্ট টিচাররা ভাবলো, ইফ আতিশ উড সেটেল দেয়ার পারমানেন্টলি ইন্ডিয়া উড বি শ্রাউডেড ইন ডার্কনেস। এখানকার বুদ্ধিস্ট টিচাররা ভাবলো যে আতিশ যদি টিবেটে পার্মানেন্টলি সেটেল হয়ে যায় তাহলে ইন্ডিয়াতে অন্ধকার হয়ে যাবে, মানে এখানের অবস্থা খারাপ হয়ে যাবে, এখানে বুদ্ধিজমটা ভালো করে হবে না স্প্রেড। মাচ লেটার দ্য ফেমাস বেঙ্গলি পোয়েট সত্যেন্দ্রনাথ দত্ত প্রেসড দিস ট্যালেন্টেড বুদ্ধিস্ট স্কলার ইন আ পোয়েম। সত্যেন্দ্রনাথ দত্তর একটা পোয়েমে উনি এই যে আতিশকে অনেক মানে অ্যাপ্রিসিয়েশন বা প্রেস করেছিল, কারণ উনি একজন ট্যালেন্টেড বুদ্ধিস্ট স্কলার ছিলেন। এই সময় ইন্ডিয়ান আর্ট, ল্যাঙ্গুয়েজ আর সাহিত্য স্প্রেড করেছিল সাউথ ইস্ট এশিয়াতেও, মানে যেখানে জাপান রয়েছে, কোরিয়া, তারপরে চায়না। দিস কালচারাল ইন্টারাকশন টুক প্লেস থ্রু রিলিজিয়াস প্রিচিং, মানে রিলিজিয়াস প্রিচিং করে, মানে রিলিজিয়াস পড়াশোনা পড়িয়ে, অ্যান্ড কমার্স সেন্টারিং অন দ্য ইন্ডিয়ান ওশান, আর ব্যবসার জন্য, যেটা ঘিরে ছিল মনাস্টারি অফ বড়বদুর ইন ইন্দোনেশিয়া। এটা ছিল কোথায়? মানে বড়বদুরটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বুদ্ধিস্ট মনাস্টারিটা ছিল কোথায়? ইন্দোনেশিয়াতে। ইন দ্য 8th century ওয়াজ প্রবাবলি দ্য লার্জেস্ট বুদ্ধিস্ট সেন্টার ইন দ্য ওয়ার্ল্ড। এটা ছিল 8th centuryতে সবচেয়ে বড় বুদ্ধিস্ট সেন্টার বিশ্বে।
ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 12th সেঞ্চুরি, প্রথম যে হাফটা ছিল 12th সেঞ্চুরিতে, দ্য ফেমাস বিষ্ণু টেম্পল ওয়াজ এস্টাবলিশড অ্যাট আঙ্কোর ভাট ইন ক্যাম্বোডিয়া। ঠিক আছে, তাহলে এই 12th সেঞ্চুরির যে প্রথম হাফটাতে ফেমাস বিষ্ণু টেম্পলটা এস্টাবলিশড হয়েছিল আঙ্কোর ভাট ইন ক্যাম্বোডিয়াতে। লেটার দ্য বুদ্ধিস্টস হু অ্যাসেম্বলড হিয়ার টু প্রে, পরে বুদ্ধিস্টরা এখানে একসাথে হয়েছিল প্রে করার জন্য। অন দ্য ওয়ালস অফ দ্য টেম্পলদের গায়ে ওয়ালসে লেজেন্ডস অফ রামায়ণা ওয়্যার এনগ্রেভড, মানে খোদাই করে লেখা ছিল। বাট দ্য রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ ওয়াজ নট অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশনাল, কিন্তু এই যে রিলেশনটা ইন্ডিয়ার সাথে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির, এটা ওয়ান ডাইমেনশনাল ছিল না, মানে একতরফা ছিল না। ইন্ডিয়া লার্নড দ্য কাল্টিভেশন অফ বিটেল লিফ, কিসের কাল্টিভেশন করতে শুরু করলো না, বেটেল লিফ মানে পান পাতা। ঠিক আছে, অ্যান্ড আদার এগ্রিকালচারাল প্রডিউস ফ্রম দিস নেবারিং কান্ট্রিজ, আর অন্যান্য আরও এগ্রিকালচারাল প্রডিউস মানে যেগুলো চাষ করে পাওয়া যায়, এগুলো এইসব আশেপাশের যে নেবারিং কান্ট্রিজ রয়েছে এখান থেকে শিখলো। ঠিক আছে, ইন্ডিয়া হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স ইন দ্য আর্ট, রিলিজিয়ান, স্ক্রিপ্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ দিস কান্ট্রিজ। তাহলে এবার কি বলেছে, ইন্ডিয়ার অনেক বড় প্রভাব রয়েছে আর্ট, রিলিজিয়ান, স্ক্রিপ্ট আর ল্যাঙ্গুয়েজ এই সমস্ত কান্ট্রিজের। বাট দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল ইন্ডিভিজুয়ালি অফ দোজ কান্ট্রিজ রিমেন আনচেঞ্জড, কিন্তু সামাজিক আর কালচারাল যে একটা ইন্ডিভিজুয়ালিটি, মানে কি, যে সমস্ত দেশের আলাদা ইন্ডিভিজুয়ালিটি হয়, মানে আজকে ইন্ডিয়ার একটা আলাদা নিজস্বতা রয়েছে অন্যান্য কান্ট্রিজদের তুলনায়, তো এইটা রিমেন আনচেঞ্জড, এটা নড়বড় হয়নি। ঠিক আছে, দ্য ইনগ্রিডিয়েন্টস অফ অ্যান ইন্ডিজিনিয়াস কালচার, মানে এরম টাইপের যে কালচার, ইন্ডিজিনিয়াস কালচারের যে ইনগ্রিডিয়েন্টস মানে সামগ্রী, হ্যাড রিসিভড দ্য টাচ অফ ইন্ডিয়াস মাল্টিফেসেটেড কালচারাল ইথোস, মানে ইন্ডিয়ার কালচারের একটা প্রভাব পেয়েছিল এই সমস্ত কালচাররা অন্যান্য দেশের। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে, অনেকগুলো পার্টে সেগ্রিগেট করে আমি চ্যাপ্টারটা পড়ালাম, যাতে কিনা তোমরা লাইন বাই লাইন পড়ে তোমাদের মধ্যে একটু ইন্টারেস্ট আসে, কারণ আমি জানি যে হিস্ট্রিটা পড়তে অনেকেরই তোমাদের ভালো লাগে না, বুঝতেও পারো না। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু রিকোয়েস্ট করব যে লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা যদি আমাকে ইন্টারেস্ট না দেখাও আমারও কিন্তু ভালো লাগবে না যে ভিডিওগুলো কন্টিনিউ করার। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে আর আমার পাশে থাকবে। আর বন্ধুদের সাথেও শেয়ার করো, কোনো রকম ডাউট বা কিছু জানতে হলে আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্টে, বা ক্লাসগুলো কেমন লাগছে সেটাও জানাতে পারো। ঠিক আছে, তো আজকের মতন এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, ভালো করে পড়ো, টাটা।